ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো ফিলোসফি অ্যান্ড লজিক। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর পাশ্চাত্য দর্শনের দ্বিতীয় অধ্যায় জ্ঞানের উৎস সম্পর্কে মতবাদ নিয়ে আলোচনা করব। এখানে আমি আলোচনা করব কান্টের বিচারবাদ নিয়ে। তোমাদের সামনে 2022 সালের যে পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষাতে এই প্রশ্নটি আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। প্রশ্নটি হবে যে জ্ঞানের স্বরূপ ও উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ আলোচনা করো। যদি এই প্রশ্নটি আসে তাহলে তোমরা খুব সহজেই তার উত্তর করতে পারবে এবং ফুল মার্কস পাবে। বিচারবাদের প্রবক্তা হচ্ছেন একজন দার্শনিক, জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট, যাকে আমরা সংক্ষেপে কান্ট বলে জানব। দেখো, জ্ঞানের উৎস কি? হোয়াট ইজ দ্য সোর্স অফ নলেজ? অর্থাৎ কিভাবে আমরা জ্ঞান লাভ করি, কিভাবে আমরা জানি। জানা মানে জ্ঞান লাভ করা। বুদ্ধিবাদী দার্শনিকরা তারা যে ব্যাখ্যা দিয়েছেন, তাদের ব্যাখ্যা অনুসারে জ্ঞানের উৎস হচ্ছে বুদ্ধি। আমরা বুদ্ধি প্রয়োগ করেই যাবতীয় বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে থাকি। আর অভিজ্ঞতাবাদী দার্শনিকরা তারা যে ব্যাখ্যা দিয়েছেন, তাদের মূল কথা হচ্ছে ইন্দ্রিয় অনুভব। জ্ঞানের উৎস হচ্ছে ইন্দ্রিয় অনুভব। ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করে আমরা আমাদের বাইরের জগৎ সম্পর্কে এবং আভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে, সব কিছু সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করে থাকি। দার্শনিক ইমানুয়েল কান্ট তিনি এই বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ, এই দুটো মতবাদকে নির্বিচারবাদী বলে ব্যাখ্যা দিয়েছেন। কান্টের মতে যে বুদ্ধিবাদ হচ্ছে নির্বিচারবাদী মতবাদ, কেননা বুদ্ধিবাদী দার্শনিকরা নির্বিচারবাদে তারা বুদ্ধিকেই একমাত্র জ্ঞানের উৎস বলেছেন। আবার অভিজ্ঞতাবাদী দার্শনিকরাও একই রকমভাবে নির্বিচারবাদে অভিজ্ঞতাকেই, অর্থাৎ ইন্দ্রিয় অনুভবকেই যথার্থ জ্ঞানের একমাত্র উৎস বলেছেন। কিন্তু শুধুমাত্র বুদ্ধি যথার্থ জ্ঞানের উৎস হতে পারে না, আবার শুধুমাত্র ইন্দ্রিয় অনুভবই যথার্থ জ্ঞানের উৎস হতে পারে না। যথার্থ জ্ঞান হতে গেলে যেমন বুদ্ধিরও প্রয়োজন আছে, তেমনি ইন্দ্রিয় অনুভবেরও প্রয়োজন আছে। যথার্থ জ্ঞান আমরা লাভ করি ইন্দ্রিয় অনুভব এবং বুদ্ধি উভয়েরই যৌথ প্রয়োগে। এইভাবে কান্ট বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদকে বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আসেন যে যথার্থ জ্ঞানের পদ্ধতি বা উৎস হল বুদ্ধি ও ইন্দ্রিয় অভিজ্ঞতা উভয়ই। এই জন্য কান্টের এই মতবাদ পাশ্চাত্য দর্শনের ইতিহাসে বিচারবাদ নামে পরিচিত হয়ে আছে। তারপর দেখো, আমরা পড়ছি পাশ্চাত্য দর্শনের দ্বিতীয় অধ্যায় জ্ঞানের উৎস সম্পর্কে মতবাদ। 3 নম্বর হচ্ছে বিচারবাদ। কে বিচারবাদী দার্শনিক? না কান্ট, জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। তিনি এই ব্যাখ্যাটা দেন, যেটা একটু আগে আমি আলোচনা করলাম, যে কেন তাকে বিচারবাদী দার্শনিক বলা হয়। তিনি যথার্থ জ্ঞানের দুটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। যে যথার্থ জ্ঞান কাকে বলবো? না, যথার্থ জ্ঞানের দুটি বৈশিষ্ট্য থাকতে হবে কান্টের মতে। কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? 1 নম্বর হচ্ছে সার্বিকতা বা আবশ্যিকতা, 2 নম্বর হচ্ছে নতুনত্ব। সার্বিকতা বা আবশ্যিকতা বলতে কি বোঝায়? সার্বিকতা মানে হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 কালেই যা সত্য হবে। আবশ্যিকতা কথার অর্থ একই, মানে আবশ্যিকভাবে সত্য। অতীত আগেও সত্য ছিল, বর্তমান এখনো সত্য, ভবিষ্যতেও সত্য হবে। এইরকম জ্ঞানকেই বলা হবে যথার্থ জ্ঞান। 2 নম্বর কি? নতুনত্ব থাকতে হবে জ্ঞানের মধ্যে, মানে নতুন কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা।
জ্ঞান মানেই হচ্ছে নতুন কোনো বিষয় সম্পর্কে জানা। এই নতুন কোনো বিষয় সম্পর্কে জানাকেই বলা হয় নতুনত্ব। এই নতুনত্বটাও থাকতে হবে। এই দুটি বৈশিষ্ট্য, অর্থাৎ যে জ্ঞান অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটে কালেই অনিবার্যভাবে আবশ্যিকভাবে সত্য হবে, এবং যে জ্ঞানের বিষয়ে কোনো নতুন কিছু থাকবে, সেই জ্ঞানকেই যথার্থ জ্ঞান বলা হবে। এইরূপ যথার্থ জ্ঞানের নাম হিসাবে কান্ট দিয়েছেন পূর্বতসিদ্ধ সংশ্লেষক জ্ঞান। অর্থাৎ কান্টের মতে যথার্থ জ্ঞান হলো কি জ্ঞান না পূর্বতসিদ্ধ সংশ্লেষক জ্ঞান। পূর্বতসিদ্ধ সংশ্লেষক জ্ঞানকেই তিনি যথার্থ জ্ঞান বলেছেন। কেন না এই পূর্বতসিদ্ধ সংশ্লেষক জ্ঞানের মধ্যে জ্ঞানের যথার্থ জ্ঞানের দুটি বৈশিষ্ট্যই রয়েছে। এখন পূর্বতসিদ্ধ সংশ্লেষক মানে কি না, দেখো এগুলো নিয়ে আমি এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে পূর্বতসিদ্ধ বাক্য কাকে বলে, পরতসাধ্য বাক্য কাকে বলে, বিশ্লেষক বাক্য কাকে বলে, সংশ্লেষক বাক্য কাকে বলে। সেখানে আমি বলেছিলাম যে পূর্বতসিদ্ধ বাক্য হচ্ছে যে বাক্য সত্য না মিথ্যা এটা আমরা শুনেই বলে দিতে পারি, পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না। আর সংশ্লেষক বাক্য কাকে বলে না যে বাক্যে নতুন কোনো বিষয় সম্পর্কে আমরা জানি, যে বাক্যের মাধ্যমে নতুন কোনো বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান হয়, সংশ্লেষক জ্ঞান। অর্থাৎ যথার্থ জ্ঞান মানেই পূর্বতসিদ্ধ হবে, শুনেই নিশ্চিতভাবে বলে দেওয়া যাবে যেটি সত্য বা মিথ্যা। অপরদিকে যথার্থ জ্ঞান মানেই সংশ্লেষক প্রকৃতির হবে, অর্থাৎ নতুন বিষয় সম্পর্কে হবে। তাই তিনি এক কথা বলেছেন যে যথার্থ জ্ঞান হলো কি পূর্বতসিদ্ধ সংশ্লেষক জ্ঞান। এখন পূর্বতসিদ্ধ সংশ্লেষক জ্ঞান কোন জ্ঞানগুলোকে পূর্বতসিদ্ধ সংশ্লেষক জ্ঞান বলা হয়? উদাহরণ হিসাবে কান্ট ব্যাখ্যা দিয়েছেন যেমন গণিতের জ্ঞান, প্রাকৃত বিজ্ঞানের জ্ঞান। অঙ্কের ক্ষেত্রে আমরা যে জ্ঞানগুলো লাভ করে থাকি, যেমন ধরো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 2 সমকোণের সমান, এটি অঙ্কের জ্ঞান, গণিতের জ্ঞান। 2 + 2 = 4, 5 × 5 = 25। এই গণিতের জ্ঞানগুলো এবং পাশাপাশি প্রাকৃত বিজ্ঞানের জ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান অর্থাৎ ভৌত বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান অর্থাৎ সায়েন্সের জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান। যেমন জলের সংকেত হচ্ছে H2O, দুটো হাইড্রোজেনের সঙ্গে একটা অক্সিজেন যুক্ত করলে জল উৎপন্ন হয়, সুতরাং জলের সংকেত হচ্ছে H2O সর্বক্ষেত্রেই। এই সমস্ত জ্ঞানগুলি হচ্ছে কি পূর্বতসিদ্ধ সংশ্লেষক জ্ঞান, অর্থাৎ গণিতের জ্ঞান আর প্রাকৃত বিজ্ঞানের জ্ঞান, এই দুই ধরনের জ্ঞান হচ্ছে পূর্বতসিদ্ধ সংশ্লেষক জ্ঞান। কান্টের মতে এই প্রকার জ্ঞানই হচ্ছে যথার্থ জ্ঞান, যা অতীত বর্তমান ভবিষ্যৎ তিনকালেই আবশ্যিক বা অনিবার্যভাবে সত্য এবং যা নতুন কোনো বিষয় সম্পর্কে আমাদের জানায়, তথ্য দেয়। এখন এই দুই প্রকার জ্ঞান আমরা কিভাবে লাভ করি, মানে এই পূর্বতসিদ্ধ সংশ্লেষক জ্ঞান আমাদের কিভাবে হয়? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সার্বিকতা বা আবশ্যিকতা, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে নতুনত্ব। এই নতুনত্ব পাই আমরা কিভাবে? এই সার্বিকতা বা আবশ্যিকতা পাই আমরা কিভাবে? এই নতুনত্ব পাই আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে। এই নতুনত্বের উৎস হচ্ছে ইন্দ্রিয়, আর সার্বিকতার উৎস হচ্ছে বুদ্ধি। কান্টের মতে নতুনত্বের উৎস হচ্ছে ইন্দ্রিয় আর সার্বিকতা আবশ্যিকতার উৎস হচ্ছে বুদ্ধি। মানে নতুন বিষয় সম্পর্কে জানা মানেই হচ্ছে সেটা কিভাবে জানা? ইন্দ্রিয় অনুভবের মাধ্যমেই জানা। ইন্দ্রিয়ের মাধ্যমে, অনুভব শক্তির মাধ্যমে অর্থাৎ সংবেদনের মাধ্যমে আমরা নতুন কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করি। তাই নতুনত্বের উৎস হচ্ছে ইন্দ্রিয়। কিন্তু সার্বিকতা বা আবশ্যিকতার উৎস বুদ্ধি কিভাবে? না কোনো বিষয় অতীতেও সত্য ছিল, বর্তমানেও সত্য এবং ভবিষ্যতেও সত্য থাকবে, এই ভবিষ্যতের বিষয়গুলো আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে জানতে পারি না। অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ তিনকালেই আবশ্যিকভাবে বা অনিবার্যভাবে সত্য হবে, এই জ্ঞানটা কখনো ইন্দ্রিয়ের মাধ্যমে লাভ করা যায় না। এটা একমাত্র আমাদের বুদ্ধি প্রয়োগ করেই জানতে পারি যে অতীতে 2 + 2 = 4 ছিল, বর্তমানেও 2 + 2 = 4,
ভবিষ্যতেও 2 + 2 = 4 হবে। এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনকালই আবশ্যিকভাবে অনিবার্যভাবে নিশ্চিত হবে, এই জ্ঞানটা আমরা বুদ্ধির সাহায্যে পাই। কাজেই সার্বিকতা আবশ্যিকতার উৎস হচ্ছে বুদ্ধি, আর নতুনত্বের উৎস হচ্ছে ইন্দ্রিয় বা অভিজ্ঞতা। কাজেই এই দুটো বৈশিষ্ট্য নিয়ে যথার্থ জ্ঞান, যার নাম দিয়েছেন তিনি পূর্বোত্তরসিদ্ধ সংশ্লিষ্ট জ্ঞান, যার উদাহরণ হিসেবে তিনি বলেছেন গণিতের জ্ঞান, প্রাকৃত বিজ্ঞানের জ্ঞান। এই সমস্ত জ্ঞান তাহলে শুধু বুদ্ধির দ্বারা লাভ করা যায় না, আবার শুধু ইন্দ্রিয়ের মাধ্যমে লাভ করা যায় না। এই সমস্ত জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি প্লাস ইন্দ্রিয়, বুদ্ধি প্লাস ইন্দ্রিয়, দুটি বিষয়েরই প্রয়োজন। দুটি বিষয়েরই অবদান রয়েছে, বুদ্ধির অবদান রয়েছে, ইন্দ্রিয়ের অবদান রয়েছে। অর্থাৎ বুদ্ধির দ্বারা এবং ইন্দ্রিয় অনুভবের দ্বারা, অভিজ্ঞতার দ্বারা, উভয়ের পদ্ধতিতেই আমরা এইরূপ যথার্থ জ্ঞান লাভ করে থাকি। নেক্সট, এরপরে দেখো তিনি যথার্থ জ্ঞানের দুটি দিকের কথা বলেছেন কান্ট। যথার্থ জ্ঞানের দুটি দিক আছে, একটি হচ্ছে উপাদান আর একটি হচ্ছে আকার। যে কোনো বিষয়ের দুটো দিক থাকবে। তোমরা যে কোনো বিষয়কে ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, তোমার সামনে যে পড়ার টেবিলটা রয়েছে সেই টেবিলটারও দুটো দিক রয়েছে। কেন না, একটা হচ্ছে টেবিলটা যা যা দিয়ে তৈরি হয়েছে, সেই কাঠ, সেই পেরেক, রং ইত্যাদি, সেগুলো হচ্ছে টেবিলের উপাদান। আর এই টেবিলটা যেভাবে যে আকারে তৈরি হয়েছে, 4 পায়া বিশিষ্ট, আয়তকার, এটা হচ্ছে টেবিলের আকার। তাহলে প্রত্যেকটা বিষয়ের মধ্যে দুটো দিক রয়েছে, একটা হচ্ছে তার উপাদান যা দিয়ে সেটি তৈরি হয়েছে, আর একটি তার হচ্ছে আকার, তাকে যেভাবে যে আকার দেওয়া হয়েছে সেটা হচ্ছে তার আকার, ফর্মটা বা ফরমেশনটা। ঠিক একই রকমভাবে যথার্থ জ্ঞানেরও দুটো দিক, একটা উপাদান, একটা আকার। যথার্থ জ্ঞান হতে গেলে আগে আমাদের উপাদানগুলো পেতে হয়। এই উপাদানগুলো পাই আমরা কিভাবে? ইন্দ্রিয়ের মাধ্যমে, সংবেদনের মাধ্যমে। আমরা আমাদের চারপাশের অজস্র বিষয়বস্তু রয়েছে, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন অজস্র বিষয় আমাদের চোখের সামনে পড়ে, অজস্র বিষয় সম্পর্কে আমাদের সংবেদন হয়। তার মধ্যে কিছু বিষয় আমাদের মনে থাকে, কিছু বিষয় আমাদের মনে থাকে না। সেই অজস্র বিষয় যে সংবেদন হয়, সেই সংবেদনের মধ্যে যে সমস্ত সংবেদনগুলো আকার প্রাপ্ত হয় বুদ্ধির দ্বারা, সেই সমস্ত বিষয়গুলি আমাদের মনে থাকে, অর্থাৎ আমাদের জ্ঞান হয়। তাহলে যেটা বললাম যে উপাদান, তা জ্ঞানের উপাদান হচ্ছে তার সংবেদন। সংবেদনের মাধ্যমে আমরা পাই জ্ঞানের উপাদান। সংবেদন কিভাবে হয়? ইন্দ্রিয়ের মাধ্যমে। তাহলে ইন্দ্রিয়ের মাধ্যমে পাই আমরা, ইন্দ্রিয়ের মাধ্যমে বা অভিজ্ঞতার মাধ্যমে পাই আমরা জ্ঞানের উপাদান। আর তাকে আকার দেয় কে? আকার দেয় আমাদের বুদ্ধি। সেই উপাদানগুলোকে নির্দিষ্ট একটা আকারে আকারিত করে কে? আমাদের বুদ্ধি। তাহলে বুদ্ধি দেয় আকার, আর ইন্দ্রিয় অভিজ্ঞতা দেয় উপাদান। ফলেই আমাদের যথার্থ জ্ঞান হয়। এখন কিভাবে সেটা হয় তার ব্যাখ্যায় দিকে কান বলেছেন যে ইন্দ্রিয় সংবেদনের দুটি পূর্বত সিদ্ধ আকার আছে। পূর্বত সিদ্ধ আকার আছে। পূর্বত সিদ্ধ মানে যা নিশ্চিত, যার সত্যতা সম্পর্কে সন্দেহ করা যায় না, যার সত্যতা সম্পর্কে যাচাইয়ের প্রয়োজন হয় না। কি সে দুটো আকার? একটা হচ্ছে দেশ, আরেকটা হচ্ছে কাল। না, সংবেদন। সংবেদন হতে গেলে, অর্থাৎ উপাদান পেতে গেলে, আমাদের চারপাশের বিভিন্ন বিষয়ে যেগুলো রয়েছে, যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে, আমাদের ইন্দ্রিয়ের সামনে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অথবা শুনতে পাচ্ছি, বা যে সমস্ত বস্তুগুলো চারপাশে রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের সংবেদন হচ্ছে, কোনোটা ঠান্ডা, কোনোটা গরম, কোনোটা লাল, কোনোটা নীল, হ্যাঁ, কোনোটা মিষ্টি, কোনোটা তিক্ত, এই সমস্ত যে সংবেদনগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে, এই সমস্ত সংবেদনগুলো কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে? না, একটা নির্দিষ্ট দেশে এবং নির্দিষ্ট কালেই হচ্ছে। দেশে মানে হচ্ছে, দেশ মানে এখানে স্থান, জায়গার কথা বলা হচ্ছে, প্লেস, স্পেস। আর কাল মানে হচ্ছে সময়, টাইম। তাহলে যা কিছু আমাদের সংবেদন হয়, যা কিছু বিষয় সম্পর্কে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে পাই, সেই বিষয়টা কোনো একটা স্থানে, কোনো একটা সময়ে পাই। সময়টা কি হতে পারে? সকাল হতে পারে, বিকেল হতে পারে, রাত্রি হতে পারে,
দুপুর হতে পারে, কোনো না কোনো সময়ে আমাদের সংবেদন হয়, কোনো না কোনো স্থানে আমাদের সংবেদন হয়। স্থান মানে দেশ, সময় মানে কাল। অর্থাৎ যখন আমাদের সংবেদনগুলো হয়, ইন্দ্রিয়ের সংবেদন, সেই সংবেদনগুলো দুটি আকারে হয়, একটা হচ্ছে দেশ এবং কাল আকারে। তাই দুটি আকারকে বলা হচ্ছে পূর্বত সিদ্ধ আকার সংবেদনের। দুটি আকারে আমাদের হয় সংবেদনগুলো, অর্থাৎ নির্দিষ্ট একটি স্থানে নির্দিষ্ট একটা সময়ে আমাদের কোনো না কোনো সংবেদন হয় বাইরের বস্তু সম্পর্কে, যে কোনো বিষয় সম্পর্কে। এখন সেই সংবেদনগুলো হচ্ছে এলোমেলো সংবেদন। এখন সেই এলোমেলো সংবেদনগুলোকে কি করে? আমাদের বুদ্ধি, আমাদের বোধ শক্তি, বুদ্ধি অর্থাৎ ইন্টেলেকচুয়াল পাওয়ার, বোধ শক্তি, সেই বোধ শক্তি সেই এলোমেলো সংবেদনগুলোকে সাজিয়ে নিয়ে তার মধ্যে বিভিন্ন রকম আকার প্রকার আরোপ করে। তার ফলেই কোনো বিষয় সম্পর্কে আমাদের যথার্থ জ্ঞান হয়। এইভাবে ইন্দ্রিয় সংবেদন এবং বুদ্ধি অর্থাৎ অভিজ্ঞতা ও বুদ্ধি উভয়ের যৌথ মিলিত প্রয়াসে যথার্থ জ্ঞান আমরা লাভ করে থাকি। তাই কান্ট বলেন, কান্টের মতে আমি এখানে লিখেছি দেখো, কান্ট বলেছেন যে বুদ্ধিবৃত্তি ছাড়া ইন্দ্রিয় শক্তি অন্ধ। অর্থাৎ যদি আমাদের বুদ্ধি না থাকে, শুধু ইন্দ্রিয় থাকে, তাহলে আমরা অজস্র সংবেদনই লাভ করব, কিন্তু কোনো জ্ঞান লাভ করব না, অর্থাৎ অন্ধের মতন থাকব। আবার ইন্দ্রিয় শক্তি ছাড়া বুদ্ধিবৃত্তি শূন্য। বুদ্ধি আছে কিন্তু আমাদের কোনো ইন্দ্রিয় নেই, চক্ষু কোনো নাসিকা জিহ্বা কোনো ইন্দ্রিয়ই নেই, শুধু বুদ্ধি আছে। তাহলেও আমরা কিছুই দেখতে পাবো না, কিছুই জানতে পারবো না, অর্থাৎ আমাদের জ্ঞানের ভান্ডার হবে শূন্য। তাই কান্টের মতে একটি বিখ্যাত উক্তি, বুদ্ধিবৃত্তি ছাড়া ইন্দ্রিয় শক্তি অন্ধ, ইন্দ্রিয় শক্তি ছাড়া বুদ্ধিবৃত্তি শূন্য। অর্থাৎ যথার্থ জ্ঞান ইন্দ্রিয় শক্তি এবং বুদ্ধি উভয়েরই যৌথ প্রয়াসে আমরা লাভ করে থাকি। অর্থাৎ কিভাবে লাভ করে থাকি তার ব্যাখ্যা দিয়ে কি বলেছেন? তার ব্যাখ্যা হিসাবে কান্ট বলেন যে আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেভাবে বাইরের পরিবেশ সম্পর্কে যেমন সংবেদন হয়, সেই সংবেদনগুলো আমাদের বুদ্ধি যেভাবে আকার প্রকার আরোপ করে সেভাবে আমরা জ্ঞান লাভ করি। বাস্তবিক পক্ষে আমাদের এই বিশ্ব জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড, তার আসল রূপ আমরা কখনো জানতে পারি না। আমরা তার অবভাসটা জানতে পারি। অবভাস মানে আমরা যেভাবে তার সংবেদন লাভ করছি, যেভাবে আমাদের বুদ্ধি তার আকার দিচ্ছে, প্রকার দিচ্ছে, সেভাবে আমরা জ্ঞান লাভ করি। তাই কান্ট বলেন যে আমাদের শুধুমাত্র জগৎ সম্পর্কে অবভাসের জ্ঞানই হয়ে থাকে, বস্তু স্বরূপের জ্ঞান, জগতের আসল স্বরূপের জ্ঞান আমাদের অজ্ঞাত থেকে যায়, আমরা এখনো জানতে পারি না। কেননা এই বিশ্ব প্রকৃতি হচ্ছে, এই বিশ্ব জগৎ হচ্ছে আমাদের মনেরই রচনা মাত্র। মনের রচনা মানে আমরা আমাদের সংবেদনের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে আকার প্রকার দিয়েই বিশ্ব প্রকৃতিকে রচনা করেছি। বিশ্ব প্রকৃতির স্বরূপ আমাদের এখনো পর্যন্ত অজ্ঞাত আছে, অজানা আছে। এই হচ্ছে কান্টের বিচারবাদ।